আরও স্পষ্ট করে বললে রবীন্দ্রনাথ ছিলেন একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক। এছাড়াও অত্যাচারী জমিদার, পতিতা ব্যবসায়ী থেকে শুরু করে নানান ধরনের বিশেষণ জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নামের সাথে। জমিদারি অবশ্য রবীন্দ্রনাথের টাকায় কেনা পদবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিলেন না। তার দাদা দ্বারকানাথ ঠাকুরের হাত ধরেই ঠাকুর পরিবারের উত্থানের শুরু হয়েছিল। দ্বারকানাথ ঠাকুর ছিলেন ট্রেভর প্লাউডের 150 টাকা মাইনের একজন সামান্য চাকর। আর এই সূত্র ধরে ইংরেজ সাহেবদের সাথে পরিচয়ের সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের। চাকর হিসেবে দ্বারকানাথ ইংরেজ সাহেবদের সব ধরনের সেবাই দিতেন, এমনকি মনোরঞ্জনের জন্য নিজ পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি ঠাকুর পরিবারের। যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তি হিসেবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন। এছাড়া ঠাকুর বাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল, সে কারণে অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন। মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমে ইংরেজদের সাথে সবচেয়ে সখ্যতা গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। বিলেত থেকে আসা ইংরেজ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই ব্যাচেলর হিসেবে থাকতেন, তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় পতিতাদের ব্যাপক চাহিদা ছিল। দ্বারকানাথ ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন। আজকের যে কলকাতা সোনাগাজী যৌনপল্লীটি রয়েছে, তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালের আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে 43টি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল। গোলাম আহমদ মর্তুজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়েও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406-এর 28 কার্তিক সংখ্যায় লেখা হয়েছে, তবে চুরি করে সাহিত্য রচনা করলেও রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। বহু নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে সিফিলিস রোগ বাঁধানোর পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার পাওয়া যায়। যেমন তার বিখ্যাত 2 বিঘা কবিতায় তিনি লিখেছেন, বুক ভরা মধু বঙ্কের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জলে ভরে। একসময় পতিতা ব্যবসায় হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা। এছাড়া পতিতালয়ে আসা খদ্দেরদের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায়। ঠাকুর বাড়িতে মদ আর আফিম এতটাই সহজলভ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের সাথে পরকীয়ার জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল, সেই কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছিল। উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে। কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার বৌদি কোনোভাবেই মেনে নিতে পারেনি, যে কারণেই দেবরের বিয়ের মাত্র 4 মাসের মাথায় তিনি আফিম খেয়ে আত্মহত্যা করেছিলেন। যাই হোক, মদ, আফিম আর পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসার জমিদারি কিনতে থাকে দ্বারকানাথ ঠাকুর। বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানোর টাকায় ফুলে ফেপে ঠাকুর পরিবার খোলস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর। অনৈতিক উপায়ে উপার্জিত টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিষে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার। শচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন।